আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি শাহিন স্যার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা ১,০০০ প্রশ্ন সমাধানের একটা ফ্রি কোর্স আপনাদের জন্য আয়োজন করেছিলাম। সেই ১,০০০ প্রশ্নের আজকে শেষ ক্লাস, সাধারণ জ্ঞানের শেষ ক্লাস এবং সামগ্রিকভাবেও আজকেই শেষ ক্লাস। অলরেডি অন্যান্য ক্লাস আপনারা শেষ করেছেন। তো শেষ ক্লাসে আজকে আমরা ২০টা প্রশ্ন সমাধান করব ৯৮০ থেকে ৯৮১ থেকে ১,০০০ পর্যন্ত। নিশ্চয়ই শুরু থেকে আপনারা সাথে ছিলেন এবং আজকেও সাথে থাকবেন এবং আজকের ক্লাস শেষে যে ৪,০০০ প্রশ্ন টোটালি ৪টা সাবজেক্ট মিলে পড়ানো হলো সেগুলো আয়ত্ত করবেন, সেগুলো নজরে রাখবেন, প্রতিনিয়ত সাথে রাখবেন। সত্যি বলতে যে বিষয়টা সেটা হচ্ছে এই ১,০০০ প্রশ্ন সিলেক্ট করতে গিয়ে আমার কাছে আমি যেটা ফিল করেছি, যে প্রশ্নটাই নিতে চাচ্ছি সেটাই মনে হচ্ছে যে না এই প্রশ্নটা তো আমি পড়িয়েছি। মানে আপনাকে পড়ানোর মতো ইম্পোর্টেন্ট এমন কোনো প্রশ্ন পেতে আমার প্রবলেম হচ্ছিল যেটা আমি পড়াইনি। তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এই ১,০০০ প্রশ্ন সাধারণ জ্ঞানের এভাবে ৪টা সাবজেক্টের ১,০০০ করে ৪,০০০ প্রশ্ন আপনি যদি কমপ্লিট করতে পারেন, চাকরির বাজারে আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। সো আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা ফিল করি সেটা হচ্ছে এর বাইরে যে ৪,০০০ প্রশ্ন আপনার জন্য নিয়ে আসলাম আমরা, যে ৪,০০০ প্রশ্ন পড়ালাম, এর বাইরে সাধারণ জ্ঞানের কথা আমি যদি বলি, এই ১,০০০ এর বাইরে শুধু একটি টপিক থেকেই প্রশ্ন হবে, সেটা হচ্ছে সাম্প্রতিক। আপনি যদি এই ১,০০০ প্রশ্ন খুব ভালো করে পড়েন, খুব ভালো করে আয়ত্ত করেন, এর সাথে শুধু আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, ওই সময়ের সাম্প্রতিকটা দেখে যান। আমার মনে হয় বাংলাদেশের প্রায় প্রত্যেকটা চাকরির প্রিলি আপনি কোয়ালিফাই করবেন। প্রিলি পাস নিয়ে আপনার টেনশন করতে হবে না। এর সাথে আপনার রিটেন প্রিপারেশন যদি যুগপৎভাবে নেন, তাহলে খুব ইজিলি আপনি একটি ভালো চাকরি নিজের জন্য ব্যবস্থা করতে পারবেন বলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস। তাহলে শুরু করি আজকের ক্লাস এবং দেখি আপনার জন্য কি, কি প্রশ্ন আমি শেষ ২০টা প্রশ্ন কি, কি রাখতে পেরেছি। আজকের ক্লাসের ১ম প্রশ্ন সেটি হচ্ছে হিন্দুকুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত? এই আলোচনায় যাব তার আগে আরেকটু আপনার কাছে জানার বিষয় আমার এই যে ১,০০০ প্রশ্ন বিগত ২৮ এবং আজকের দিন দিয়ে ২৯টি ক্লাসের মাধ্যমে আপনাকে পড়ালাম। এছাড়াও বাংলা, ইংরেজি এবং হচ্ছে যে গণিতের আরো ১,০০০ করে ৩,০০০ ক্লাস আপনি প্রশ্ন আপনি সলভ করেছেন। তো এই মুহূর্তে এই প্রান্তে এসে দাঁড়িয়ে যারা শুরু থেকে ছিলেন, ১ নাম্বার ক্লাস থেকে শুরু করে আজকের এই ক্লাস পর্যন্ত শুরু থেকে ছিলেন, নিয়মিত ক্লাস করেছেন, আ প্রশ্নগুলো পড়েছেন, স্টাডি করেছেন, রিসার্চ করেছেন, আয়ত্ত করেছেন। তারা কি ফিল করছেন? নিজেকে কি একটু মনে হচ্ছে যে আপনি বেটার ফিল করছেন কি? চাকরির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনি কি নিজেকে যোগ্য মনে করছেন? আপনি কি মনে করছেন যে আপনার এর মাধ্যমে উপকার হয়েছে? নাকি অপকার হয়েছে? অপকার হলে সেটাও জানাবেন যে, "স্যার আপনাদের প্রশ্নগুলো ভালো ছিল না। একটাও আসবে না পরীক্ষায়। সময় নষ্ট করেছি।" যদি এরকম হয় তাহলেও জানাবেন, সমস্যা নেই। আমার মনে হয় যে যদি আ কেউ বেইমান না হন, কেউ যদি অকৃতজ্ঞ না হন তাহলে এই কথা বলতে পারবেন না। হ্যাঁ? তো কতটুকু উপকার হয়েছে, কি পরিমাণ উপকার করতে পারলাম সেটা একটু জানতে চাই। আমার খুবই প্রত্যাশা আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শেষে আপনাদের কমেন্টগুলো পড়ব। হ্যাঁ? অনেক পরিশ্রম করেছি আপনাদের জন্য। অনেক পরিশ্রম করেছি এই ১,০০০ প্রশ্ন বেছে, বেছে সংগ্রহ করতে। এবং এই পরিশ্রমের ফল জাস্ট এটাই জানতে চাই যে আসলেই আপনাদের এত পরিশ্রম করে উপকার করতে পারলাম কিনা? এটাই আসলে জানার। সবাই একটু জানাবেন দয়া করে। ঠিক আছে? আচ্ছা। তাহলে ১ নাম্বার প্রশ্নের উত্তর দেন আজকের ক্লাসের ১ নাম্বার প্রশ্ন যেটি, হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? হিন্দুকুশ পর্বতমালা। হিন্দুকুশ পর্বতমালা এটি আফগানিস্তানে অবস্থিত। অ্যাকচুয়ালি এটি আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সীমান্তে অবস্থিত।
এবং এটি কারাকোরাম পর্বতের একটি অংশ। হিন্দুকুশ পর্বতমালা, হিন্দু এটা শুনে আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভারতে যেহেতু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বেশি, সো হিন্দুকুশ পর্বতমালা ভারতে হতে পারে না। হিন্দুকুশ সিন্ধু, হিন্দু শব্দটা এসেছে সিন্ধু থেকে। সিন্ধু উপমহাদেশের একটি প্রধান নদী যা বর্তমানে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত, কারাকোরাম পর্বতে উৎপন্ন হয়েছে। এই সিন্ধুর মানে সিন্ধু তীরবর্তীদের একসময় বলা হতো হিন্দু, ঠিক আছে। তো এই হিন্দু সিন্ধু থেকে উৎপন্ন একটি শব্দ, এবং হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তান পাকিস্তান সীমানায় অবস্থিত কারাকোরাম পর্বতের একটি অংশ। পরের প্রশ্নে চলে যায়, নীল কেন নদ, মেঘনা কেন নদী? একটু এক্সেপশনাল প্রশ্ন। নীল এটাকে আমরা কেন নদ বলি আর মেঘনাকে কেন নদী বলি? বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, আমরা বাংলাদেশে কয়েকটি নদ আছে, যেমন ব্রহ্মপুত্র নদ, কপোতাক্ষ নদ, ঠিক আছে। তো এইরকম নারদ নদ, তো এগুলোকে নদ, আর পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে হচ্ছে যে ইয়াংসি কিয়াং, অ্যামাজন, এগুলোকে আমরা নদী কেন বলি? এটি হচ্ছে প্রশ্ন। এটিকে ভাষারীতির কারণে বলি, এটিকে উৎপত্তিগত কারণে বলি, এটিকে ঐতিহাসিক কারণে বলি, নাকি জীবন বৃত্তীয় কারণে বলি, কোনটি? দেখেন, আমি এর আগে আপনাদের এই কথা বলেছি কিনা অন্য একটি ক্লাসে হয়তো বলেছিলাম, নীল এটাকে আমরা নদ বলি আর মেঘনাকে নদী বলি, এটা শুধুই বাংলা ভাষার রীতি। ইংরেজিতে সবাই রিভার, ইংরেজিতে কি, ইংরেজিতে ইংরেজিতে সবই কি রিভার। ইংরেজিতে কি মেল ফিমেল আলাদা করা হয় রিভার দিয়ে? না। বাংলায় নদও বলি আর নদী বলি, এটা ভাষারীতির কারণে। কারণটা কি? আচ্ছা, আমরা এই কথাটা অন্য জায়গায় লিখবো, তাছাড়া জায়গা পাবো না। ভাষারীতির ব্যাপারটা বলি, দুইটা পয়েন্ট বলি। বাংলা ব্যাকরণে, বাংলা ব্যাকরণে পুরুষবাচক শব্দ, পুরুষ বাচক শব্দ অকারন্ত হয়। অকারন্ত মানে, মনে করেন নীল, এখানে কি আছে বলেন তো, একটা অ আছে, নীল। এটাকে আমরা হসন দিয়ে যদি পড়ি, যদি আমরা এই শব্দটাকে হসন দিতাম তাহলে হতো নীল। কিন্তু যদি বাংলা ব্যাকরণে একটা নিয়ম আছে, মানে যদি কোনো শব্দের শেষে আকার একার অকার কিছুই না থাকে, তাহলে ধরে নেওয়া হয় যে এখানে একটা অ লুকায়িত বা উহ্য আছে, অ। তাহলে নীল, নীল, তারপরে কি আছে, নীল, তারপরে মনে করেন নদ, এখানে কি আছে একটা অ, নদ। তারপরে হচ্ছে আমি যদি বলি যে কপোতাক্ষ, কপোতাক্ষ, এখানে কি আছে একটা অ, কপোতাক্ষ। তার মানে যেগুলো পুরুষবাচক শব্দ তার শেষে অকারান্ত হয়, মানে অকার এই মানে আওয়াজটা বা এই ধ্বনিটা থাকে। আর স্ত্রীবাচক শব্দে কি থাকে? স্ত্রীবাচক শব্দ হয় ইকার বা আকারান্ত, হ্যাঁ, আকারান্ত। যেমন মনে করেন নদী, আমি যদি বলি নদী, তাহলে কি আছে এখানে বলেন তো, একটা ই আছে, নদী। আমরা যদি বলি মেঘনা, মেঘনা, তাহলে এখানে কি আছে, একটা আকার আছে। তাহলে ইকার আর আকার শব্দের শেষে থাকছে। মনে করেন আমি একটা মানুষের নাম বললাম সুমন, মনে করেন সুমন, এটা কি ছেলে মানুষের নাম নাকি মেয়ে মানুষের নাম? সুমন ছেলে মানুষের নাম। এই সুমনের শেষে একটা অ আছে, সুমন। হ্যাঁ, আমরা যদি উচ্চারণ করি এভাবে হবে সুমন। কিন্তু আমি যদি বলি সুমনা, সুমনা, এই শব্দটাকে স্ত্রীবাচক করার জন্য আমরা কি শেষে একটা আকারান্ত শব্দ লাগাচ্ছি। তার মানে বাংলা ব্যাকরণে স্বাভাবিকভাবে বুঝে রাখেন যে সাধারণভাবে ভূগোলে কিছু কিছু ভুল ব্যাখ্যা এরকম দেওয়া আছে যে যে নদীর শাখা প্রশাখা
হয় না সেগুলো হচ্ছে পুরুষবাচক সব মানে নদ, আর যেগুলোর শাখা প্রশাখা হয় সেগুলো নদী, কিন্তু এটা ভুল। দেখেন ব্রহ্মপুত্র, এটা তো নদ, তাই না? তো ব্রহ্মপুত্রের যে শাখা নদী আছে শীতলক্ষা, যমুনা, এগুলো যে ব্রহ্মপুত্রের শাখা নদী, ও তো ছেলে মানুষ, ওর পেট থেকে আবার যমুনা আর শীতলক্ষার জন্ম হইলো কেমনে? হইলো? হয় নাই, মিলে নাই। কিন্তু ভাষার দিকটা যদি আপনি খেয়াল করেন, বাংলা ভাষায় পুরুষবাচক শব্দ হয় অকারান্ত, যেমন সুমন, রহিম, হ্যাঁ, শাহিন, শেষে সেতে কি আছে? শাহিন আছে একটা, তাই না? শাহিন, হ্যাঁ। আবার হচ্ছে যে আহ, হাবিব, হাবিব, এরকম দেখেন শেষে আছে। কিন্তু মানে স্ত্রীবাচক শব্দ যেগুলো, সেগুলোর শেষে হয় ই উচ্চারণ হবে অথবা আকার উচ্চারণ হবে। সুমনা, ঠিক আছে, রহিমা, নদী, হ্যাঁ, শিলা, আকার। তার মানে এটা শুধুই বাংলা ভাষার রীতির কারণে। নীল হচ্ছে নদ আর মেঘনা হচ্ছে নদী। অনেক সময় নিলাম এখানে, আশা করি বোঝাতে পেরেছি। বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় কোনটি? আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? বাণিজ্যিক ব্যাংক দেখেন এই তিনটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের: জনতা, সোনালী, ব্র্যাক, এগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংক নয়। বাণিজ্যিক ব্যাংক মানে যে ব্যাংক হচ্ছে বাণিজ্য করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, বাণিজ্য মানে ব্যবসা, ব্যবসা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা বাণিজ্যিক ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কি ব্যবসা করে? বাংলাদেশ ব্যাংক কি আপনাকে কখনো ঋণ দেয়? বাংলাদেশ ব্যাংক কি আপনার টাকা জমা রাখে? না, এটা বাণিজ্যিক ব্যাংক হচ্ছে, বাংলাদেশ ব্যাংক নয়। পরের প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? আমি রূপপুরের একটা কুয়াশাচ্ছন্ন ছবি নিয়েছি আপনার জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এখানে একটা বিষয় নোটিস করতে হবে, পাবনা এবং ঈশ্বরদী দুটাই আছে, দুটাই সঠিক উত্তর। রূপপুর কোথায় অবস্থিত? রূপপুর পাবনা জেলার ঈশ্বরদী থানার একটি জায়গা। তার মানে যখন একেবারে ছোট একক থাকবে, ছোট জায়গার নাম থাকবে, টু দা পয়েন্টে যদি থাকে, তাহলে বড় একক বা বড় জায়গা বা বৃহৎ জেলা বা মানে কি বলে বৃহৎ জায়গার নামটা হবে না। আগে দেখেন, পাবনার ভেতরে ঈশ্বরদী নাকি ঈশ্বরদীর ভেতরে পাবনা? আগে পাবনা, এক হচ্ছে পাবনা, দুই হচ্ছে ঈশ্বরদী, আর তিন হচ্ছে রূপপুর। তার মানে পাবনার ভেতরে ঈশ্বরদী আর ঈশ্বরদীর ভেতরে রূপপুর, এই জন্যে পাবনা না হয়ে অ্যান্সারটা হবে কি? ঈশ্বরদী। এইভাবে যদি প্রশ্ন থাকে খেয়াল করে অ্যান্সার দিতে হবে। আপনি হুট করে পাবনা চোখে পড়লো আর দাগ দিয়ে দিলেন, পূরণ করে ফেললেন, ভুল করবেন। পরের প্রশ্নে যাব আমরা। আচ্ছা, একটা প্রশ্ন করি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? সেটা কি আপনারা জানেন? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত, পদ্মা নদীর পাশে হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতু ঠিক পাশেই। অনেকেই হয়তো জানেন, দেখেছেন, যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াত করেন তারা সবাই দেখেছেন। তো এবার আপনার জন্য প্রশ্ন, সম্পূরক প্রশ্ন আমার, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? একটু এই প্রশ্নটার উত্তর দিবেন। এর উৎপাদন ক্ষমতা কত? প্রশ্ন থাকলো, অ্যান্সার দেবেন, সবাই কমেন্ট করবেন কত মেগাওয়াট। পরের প্রশ্ন, কোন দেশটির সমুদ্র উপকূল নেই? অর্থাৎ ল্যান্ড লকড কান্ট্রি কোনটি? সমুদ্র উপকূল নেই, খুবই সহজ, মঙ্গোলিয়া। এশিয়া মহাদেশের কয়েকটি ল্যান্ডলক কান্ট্রি আছে, যেমন নেপাল, ভুটান, আহ, তারপরে কাজাকিস্তান, উজবেকিস্তান, এই দেশগুলো, পাশাপাশি মঙ্গোলিয়া এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ল্যান্ডলক কান্ট্রি, যার সমুদ্র উপকূল নেই। পরের প্রশ্নে যাব আমরা, ভূমধ্য সাগরীয় দেশ কোনটি? ইউরোপ এবং আফ্রিকা। ইউরোপ, আফ্রিকা আর এশিয়া মহাদেশের মানে মাঝামাঝি, এশিয়া মহাদেশের পশ্চিমে আর ইউরোপ এবং আফ্রিকার ঠিক মাঝে একটি সাগর অবস্থিত, যার নাম হচ্ছে ভূমধ্য সাগর। এই সাগরটির নাম হচ্ছে ভূমধ্য সাগর। আশা করি ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ভূমধ্য সাগরীয় দেশ মানে ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ। একটু খেয়াল করি, এখানে হচ্ছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া,
মিশর, সিরিয়া, ইসরায়েল, তুরস্ক, গ্রিস, ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল নয়, ফ্রান্স, স্পেন। এই দেশগুলো ভূমধ্য সাগরের চতুর্দিক দিয়ে অবস্থিত। এগুলো হচ্ছে ভূমধ্য সাগরীয় দেশ। তো আনসারের মধ্যে হচ্ছে আলজেরিয়া, এটি হচ্ছে ভূমধ্য সাগরীয় দেশ। এই যে আলজেরিয়া, আলজেরিয়া কি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। এছাড়াও মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের এই দেশগুলো। আর ইউরোপ মহাদেশের স্পেন, ফ্রান্স, ইটালি, গ্রিস, আর এইখানে আরো ছোট ছোট কিছু দেশ আছে বলকান রাষ্ট্রগুলো। আর এশিয়া মহাদেশের তুরস্ক, সিরিয়া এবং ইসরায়েল, লেবানন, এই দেশগুলো ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। পরের প্রশ্নে যাব আমরা। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? উত্তর হচ্ছে 7টি। বাংলাদেশের সংবিধানে 7টি যে তফসিল আছে দয়া করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? দয়া করে বাংলাদেশের সংবিধানের 7টি তফসিল মুখস্থ করে নেবেন। আহ, আহ, যদি প্রশ্ন আসে নিজের কোনটি বাংলাদেশ সংবিধানের তফসিল বা তফসিল না, অথবা 5 নম্বর তফসিলের বিষয় কি, 6 নম্বর 7 নম্বর তফসিলের বিষয় কি, এভাবে প্রশ্ন আসলে যদি মুখস্থ না থাকে তাছাড়া কিন্তু পারবেন না। পরের প্রশ্নে যাব আমরা। নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বাণিজ্যিক ব্যাংক বলতে একটু আগেই বুঝিয়েছি, বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় ব্যবসা বাণিজ্য করার জন্য। তো বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে, বাণিজ্যিক ব্যাংক ঋণ দান করে, বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে, কিন্তু নোট ছাপানো এটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। এটি কার কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নোট ছাপানো, নোট ছাপানো, তারপর আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এটা আমি অতীতে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে প্রশ্নের প্রেক্ষিতে বলেছি, তাই আজকে আর বলছি না। পরের প্রশ্নে যাব। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ আয়তন প্লাস জনসংখ্যা দুটাতেই ক্ষুদ্রতম, আয়তন প্লাস জনসংখ্যা উভয় দিক বিবেচনাতেই মালদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ। আর পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আয়তন এবং জনসংখ্যায় ভ্যাটিকান সিটি, ঠিক আছে? ভ্যাটিকান আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান, আর এশিয়া মহাদেশের হচ্ছে মালদ্বীপ। এভাবে 6টি মহাদেশেরই ছোট এবং বৃহত্তম দেশ আছে আয়তন এবং জনসংখ্যা। এই টপিকগুলো একটু দেখে রাখতে হবে। বরেন্দ্রভূমির মাটির রং কিরকম? আমাদের বাংলাদেশ মানে ভৌগোলিক গঠন অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লায়োস্টিসিন কালের, প্রথমটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, যেগুলো সিলেট এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত। বাংলাদেশের হরিকেল অঞ্চলে টারশিয়ারি যুগের পাহাড় অবস্থিত। এরপরেরটা হচ্ছে প্লায়োস্টোসিন কালের সোপান। প্লায়োস্টোসিন কালের সোপান আছে বাংলাদেশের 3টি। একটি হচ্ছে বরেন্দ্রভূমি, রাজশাহী, রংপুর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর এই অঞ্চল নিয়ে। আরেকটি হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুরের গড় হচ্ছে কি বলে যে টাঙ্গাইল, আর ভাওয়ালের গড় হচ্ছে গাজীপুর, এবং 3rd নাম্বার হচ্ছে ময়নামতি, যেটা কুমিল্লাতে অবস্থিত। এই 3টি ভূমি প্লায়োস্টোসিন কালের সোপান আমলে জন্ম হয়েছে। কখন জন্ম হয়েছে আমি যখন বেসিক ক্লাস নিব তখন এগুলো ডিটেইল ছবি সহ আপনাকে বুঝাবো। আর এগুলো বাদে, মানে টারশিয়ারি যুগের পাহাড় আর প্লায়োস্টোসিন কালের সোপান, এগুলো বাদে বাংলাদেশের অধিকাংশ জায়গা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে আমরা কি পড়লাম? বরেন্দ্রভূমি। সরি, প্লায়োস্টোসিন কালের সোপানের মধ্যে পড়ে বরেন্দ্রভূমি। এই বরেন্দ্রভূমির মাটির রং ধূসর ও লালচে। শুধু বরেন্দ্রভূমিরই না, ভাওয়াল ও মধুপুরের গড় এবং ময়নামতি অর্থাৎ প্লায়োস্টোসিন কালে সোপান যেগুলোর জন্ম হয়েছে সেগুলো সবেরই মাটি হচ্ছে ধূসর এবং লাল। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা জীবনে কখনো মনে হয় খেলেননি আপনারা যারা আছেন। আমার ধারণা আপনারা বাংলাদেশের জাতীয় খেলা খেলেননি। আমি খুব ছোটবেলায় খেলেছি স্কুলের মাঠে, যখন প্রাইমারিতে পড়তাম তখন খেলেছি। বড়বেলায় আর কখনো খেলিও নি, খেলা দেখিও নি। তা এখন বাংলাদেশের জাতীয় খেলা তাহলে কোনটি? কাবাডি। এটি দেখে মনে হতে পারে সহজ প্রশ্ন, কিন্তু জানা না থাকলে কঠিন। বাংলাদেশের ইভেন বিসিএস এ এরকম প্রশ্ন এসেছে, বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল, আম, লিচু এরকম দেওয়া আছে। অনেকেই মানে আম অ্যান্সার করেছিল সে সময়।
তো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী জানতে হবে। জাতীয় বিষয়াবলীর মধ্যে জাতীয় পাখি কোনটি, জাতীয় মাছ কি। জাতীয় মাছ বললে অনেকে অবশ্য পাঙ্গাস মাছের কথা এখন বলে, আমরা শুনতে পাই। জাতীয় মাছ ইলিশের বদলে পাঙ্গাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জাতীয় বিষয়াবলী যদিও সহজ টপিক, তারপরে একটু মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন যাব, বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি? বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টি। বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে, বাংলাদেশে এ পর্যন্ত ভূ উপগ্রহ কেন্দ্র আছে কয়টি? 4টি। কি কি একটু দেখি। এক, নাম্বার 1, সেটা হচ্ছে বেতবুনিয়া। বেতবুনিয়া, এটা রাঙামাটিতে অবস্থিত। 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে তালিবাবাদ। তালিবাবাদ গাজীপুরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। 3 নম্বর হচ্ছে মহাখালী। মহাখালী যে ঢাকায়, সেটা নিশ্চয়ই জানেন, এটা লিখছি না। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। আর শেষ নাম্বারটা হচ্ছে সিলেট। তো সিলেটেই এটা প্রতিষ্ঠিত হয়েছে 1997 সালে। তাহলে এই 4টা ভূ উপগ্রহ কেন্দ্র যদি আপনি এই কয়েকটা তথ্য মুখস্থ রাখতে পারেন, তাহলে ভূ উপগ্রহ কেন্দ্র থেকে সকল প্রশ্নের উত্তর পাবেন। আর ভূ উপগ্রহ কেন্দ্রগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এই এক্সট্রা তথ্যটা জানবেন। তাহলে বাংলাদেশে 4টা ভূ উপগ্রহ কেন্দ্র আছে। একটি হচ্ছে বেতবুনিয়া রাঙামাটিতে, যেটি প্রথম 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে তালিবাবাদ গাজীপুরে 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মহাখালী ঢাকা 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সিলেট 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই 4টি ভূ উপগ্রহ কেন্দ্রই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যেমন স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, ঠিক তেমনি। তাহলে আমরা জেনে নিলাম বেতবুনিয়া বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর, এইটা একটা জায়গা যার নাম হচ্ছে দহগ্রাম। আর এইটা আরেকটা জায়গা যার নাম হচ্ছে আঙ্গুর পোতা। এবার এই দহগ্রাম থেকে আঙ্গুরপোতা যাওয়ার জন্য যে রাস্তা, এইটারই নাম হচ্ছে 3 বিঘা করিডোর। এটার প্রস্থ হচ্ছে 178 মিটার। আর এই প্রস্থ হচ্ছে 85 মিটার। এটা কত? 85 মিটার। এটা 85 মিটার। আর এটা এদিক থেকে এদিকে দৈর্ঘ্য, এটা হচ্ছে 178 মিটার। ঠিক আছে। এই যে 85/178 মিটার করিডোর, যেটা দহগ্রাম থেকে আঙ্গুরপোতা থেকে দহগ্রাম যাইতে ব্যবহার করা হয়। আর এই জায়গাটা কিন্তু ভারতের। এটা হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত এবং এটাকে বলা হয় কি? 3 বিঘা করিডোর। এটার নাম কি? এই 3 বিঘা করিডোর হচ্ছে এটা। ঠিক আছে, মনে রাখবেন। পরের প্রশ্ন যাব আমরা। পরের প্রশ্নটি হচ্ছে, কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর? এখানে একজনই মানুষ আছেন, যিনি হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবি, চিত্রকর, কিন্তু তিনি ভাস্কর বা স্থপতি নন। মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, এরা সবাই শুধুই চিত্রকর। ঠিক আছে। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি একাধারে কবি, চিত্রকর এবং অন্যান্য যে গুণগুলো দেখলাম। পরের প্রশ্ন, হাদি বা পিনন হাদি। এটি কোন গোষ্ঠীর পোশাক? এই যে এখানে ছবি দেখতে পাচ্ছেন, এর একটা আপার এবং একটা লোয়ার, দুইটি পার্ট আছে। হ্যাঁ, একটি হচ্ছে উপরের অংশ, একটি নিচের অংশ। একটাকে বলা হয় পিনন, আর একটাকে বলা হয় হাদি। তো এটি কাদের উৎসব? সেটি উৎসব না, পোশাক। এটি প্রশ্ন। মনে রাখবেন, চাকমাদের একটি ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে হাদি এবং পিনন হাদি।
আচ্ছা, পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা আমরা দেখে নিই। ডং কোন দেশের মুদ্রা? ডং, ডং কোন দেশের মুদ্রা? মুদ্রা থেকে ৩-৪টি প্রশ্ন আমি রেখেছি আজকের ক্লাসে। দেখেন ডং, ডং কোন দেশের মুদ্রা? এক্সেপশনাল না? ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রা। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি জানেন? WON, ওন। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। আচ্ছা, ভিয়েতনামের মুদ্রার নাম তাহলে ডং, তাহলে ভিয়েতনামের মুদ্রা। চীনের মুদ্রা আমরা এর আগের ক্লাসে পড়েছি ইউয়ান, ইউয়ান। আর জাপানের পড়েছিলাম ইয়েন। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, গুলট্রাম। কিউট না ব্যাপারটা, নামটা? গুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। আচ্ছা, তাহলে ভিয়েতনামের মুদ্রার নাম ডং, এছাড়া বাকি অপশনে যে 3টি দেশের নাম আছে সেগুলোর মুদ্রার নাম আমরা জেনে নিলাম। পরেরটাও মুদ্রা থেকে প্রশ্ন। বলিভার কোন দেশের মুদ্রা? এটা দেখে আপনার মধ্যে মনে হতে পারে যে আল্লাহ কি সহজ, বলিভিয়ার মুদ্রার নাম বলিভার। কিন্তু এটা যদি উত্তর দেন তাহলে উত্তরটা ভুল হয়েছে। হবে কি? হবে আসলে ভেনিজুয়েলা। তাহলে আমরা একটু এইভাবেই রাখলাম যেন আপনি কনফিউজড হতে হতেও আবার সঠিক উত্তর দিতে পারেন। বলিভার ভেনিজুয়েলার মুদ্রা। বলিভিয়ার মুদ্রার নাম কি তাহলে? এটা একটু জেনে নি। বলিভিয়ার মুদ্রার নাম হচ্ছে বলিভিয়ানো, বলিভিয়ানো। বলিভিয়ার মুদ্রার নাম বলিভার ন, কি? বলিভিয়ানো। আচ্ছা, গুয়েতেমালার মুদ্রার নাম হচ্ছে কিয়াত জাল, কিয়াত যা। কোথাও কোথাও কিয়াট জালও দেখতে পারেন আপনি, মানে যেহেতু অন্য দেশের ভাষা এটা। কিয়াত জাল, আমি কিয়াত জাল জাল বললাম, কিয়াত জাল। সিরিয়ার মুদ্রার নাম হচ্ছে সিরিয়ান, সিরিয়ান পাউন্ড বা লিরা। সিরিয়ান পাউন্ড বা সিরিয়ান লিরা স্থানীয়ভাবে বলা হয় সিরিয়ার মুদ্রা। তাহলে আমরা জেনে নিলাম বলিভার হচ্ছে ভেনেজুয়েলার মুদ্রা, বলিভিয়ার মুদ্রার নাম হচ্ছে বলিভিয়ানো, গুয়েতেমালা এর মুদ্রার নাম হচ্ছে কিয়াত জাল বা কিয়াট জাল, আর সিরিয়ার মুদ্রা হচ্ছে সিরিয়ান পাউন্ড বা সিরিয়ান লিরা। ওকে, লিরা আবার শুধু লিরা, এটা কিন্তু তুরস্কের মুদ্রার নাম। পরের প্রশ্নে যাই, উজবেকিস্তানের মুদ্রার নাম কি? উজবেকিস্তানের মুদ্রার নাম কি আমরা একটু দেখি। রুবল কোন দেশের মুদ্রা? রুবল খুব বেশি আসে, রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম রুবল। সোম, এটা হচ্ছে উজবেকিস্তানের মুদ্রা। উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম, ঠিক আছে। বাথ, এটা কোন দেশের যেন জানেন? থাইল্যান্ড। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ, বলা হয় থাই বাথ। আচ্ছা, মানাত এটা কার মুদ্রা জানেন কি? এটা হচ্ছে আজারবাইজানের মুদ্রা, আজারবাইজান। আজারবাইজানের মুদ্রার নাম হচ্ছে মানাত। আজকে তাহলে আমরা কয়টি প্রশ্ন বললাম মুদ্রা সংক্রান্ত? মুদ্রা সংক্রান্ত প্রশ্ন পড়লাম 1, 2, 3, 3টি, মানে 3-4-এ 12টি অপশন ছিল এবং এই 12টি দেশের মুদ্রার নাম কিন্তু আমরা জানলাম। এই 12টির প্রত্যেকটি পরীক্ষায় বিভিন্ন সময় আসে। ব্যাপারটা এরকম নয় যে খালি উজবেকিস্তানেরই আসবে। আমি এখানে রাশিয়া লিখে দিলাম, এর কারণ হচ্ছে পরীক্ষায় বহুবার এসছে রাশিয়ার মুদ্রার নাম কি অথবা রুবল কোন দেশের মুদ্রা। পরীক্ষায় বহুবার এসছে মানাত কোন দেশের মুদ্রা অথবা আজারবাইজানের মুদ্রার নাম কি। তাহলে এই অন্তত আজকের ক্লাসের 12টি মুদ্রা যেন কখনোই ভুল না হয়। এর আগের ক্লাসেও আমি মুদ্রা থেকে প্রশ্ন পড়িয়েছি, সবগুলো ভালো করে মনে রাখবেন। কোন শহরটি প্রাচ্যের ম্যানচেস্টার নামে পরিচিত? প্রাচ্য মানে আমি আগেও বলেছি, প্রাচ্য এই শব্দটার অর্থ হচ্ছে পূর্ব। প্রাচ্য মানে কি? পূর্ব, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের পূর্ব। এবার পূর্ব দিকের ম্যানচেস্টার, ম্যানচেস্টার কিন্তু ইউরোপের একটি শহর। তো পূর্ব দিকের ম্যানচেস্টার বলা হয় বা প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা এইটাকে। ওসাকা কোন দেশের শহর? জাপান। জাপান পৃথিবীর কোন অংশে অবস্থিত জানেন কি আপনারা? জাপান, জাপান পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। ইভেন জাপানের পূর্বে পৃথিবীর আর কোনো দেশ নেই।
পৃথিবীতে জাপান থেকে পূর্ব দিকে আর কোনো দেশ নেই। পৃথিবীতে সর্বপ্রথম যখন সূর্য ওঠে, মানে সূর্য যখন ওঠে তখন প্রথম দেখতে পায় জাপানিরা। এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। তার মানে জাপান কোন দিকে? পূর্ব দিকে। এবং জাপানের একটি শহর হচ্ছে ওসাকা। ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত ওসাকা শহরকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সাজেক উপত্যকা বা সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? সাজেক আমাদের অনেকেরই খুব কাঙ্ক্ষিত একটি জায়গা। আমরা এখানে বেড়াতে যেতে চাই জীবনে একবার হলেও। আমি এখন পর্যন্ত সাজেকে পৌঁছাতে পারিনি। বাংলাদেশের বেশ কিছু জায়গা ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আমি এখনো সাজেকে যাইতে পারিনি। আমার খুবই ইচ্ছা, প্রবল ইচ্ছা, ইনশাল্লাহ একদিন চলে যাব সাজেকে। তো সাজেক ভ্যালি কারা কারা ঘুরেছেন একটু জানাবেন। আজকের ক্লাসের এটি কিন্তু শেষ প্রশ্ন। প্রশ্নের নাম্বারটা দেখেন 1000। তার মানে এই 1000তম প্রশ্ন সুন্দর একটি জায়গা এবং একই সাথে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই জায়গা সম্পর্কিত একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আমার 1000 প্রশ্নের জার্নি। সাজেক কোথায়? রাঙামাটিতে। মনে থাকবে সাজেক। এই যে আমি একটা ছবি রেখেছি সাজেকের, আরো অনেক চমৎকার চমৎকার ছবি আছে। আমি শুধু ছবিতেই দেখলাম, বাস্তবে এখনো দেখার সৌভাগ্য হয়নি। কারা কারা এই মুহূর্তে আছেন যে সাজেক দেখেছেন, সাজেকে গিয়েছেন, নিজের সাজেকের ছবি আছে, ছবি কমেন্টে দিতে হবে না, বাট মানে গিয়েছেন এরকম কারা আছেন জানাবেন। তাহলে সাজেক উপত্যকা বা সাজেক ভ্যালি এটা কিন্তু রাঙামাটিতে অবস্থিত এবং এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। যেহেতু আমি 1000 প্রশ্ন শেষ করে ফেললাম, তার মানে বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য কিছু কথা না বললেই নয়। মনোযোগ দিয়ে শোনেন, এই কথা আর কিন্তু বলবো না, যেহেতু ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে। যারা এই যে বইয়ের ছবি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বইটার নাম অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক। মনোযোগ দিয়ে শুনেন, বেশি সময় নিব না, জাস্ট কয়েক সেকেন্ড সময় নিব। এই বইটার নাম আমাদের স্যার দিয়েছেন যে অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক। এখানে কি আছে সেটা বলি। আমরা এই যে 1000 প্রশ্ন সমাধানের যে কোর্স আপনার জন্য ফ্রি রেখেছিলাম, এখানে সাধারণ জ্ঞানের 1000 প্রশ্ন সমাধান করা যেমন হয়েছে, ঠিক একইভাবে বাংলা, ইংরেজি এবং গণিত প্রত্যেকটা সাবজেক্টেরই 1000 করে প্রশ্ন সমাধান করা হয়েছে এবং যোগ করলে দাঁড়ায় তার সংখ্যা 4000। আমাদের এই বইয়ে এই 4000 প্রশ্ন যেগুলো আপনি ক্লাস করলেন অলরেডি, সেই প্রশ্নগুলো রাখা আছে। এই প্রশ্নগুলো রাখার পাশাপাশি তাহলে 4000 প্রশ্ন পাচ্ছেন। এখন কারো প্রশ্ন হতে পারে যে স্যার এই 4000 প্রশ্ন পড়লেই কি আমি চাকরি পেয়ে যাব? হ্যাঁ, সম্ভব, অনেকাংশেই সম্ভব। আমি বলছি না পুরোপুরি সম্ভব। ক্লাসের শুরুর দিকে বলেছি যে এই 1000 প্রশ্ন কালেক্ট করতে গিয়ে, লিখতে গিয়ে আমি বারবারই কনফিউজড হয়েছি যে আল্লাহ, এটা মনে হয় আমি আগেও পড়িয়েছি, এটা মনে হয় রিপিট হয়ে যাচ্ছে। তার মানে দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার হাতে শর্ট পড়ে গেছিল, যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নই খুঁজে পাচ্ছি না 1000-এর বাইরে। তার মানে আপনি ঠিক একই ঘটনা বাংলার ক্ষেত্রেও, একই ঘটনা ইংরেজি বা হচ্ছে যে গণিতের ক্ষেত্রেও। তার মানে আপনি যদি এই 4000 প্রশ্ন ব্যাখ্যা সহ, আমি বলছি না শুধুই 4000 প্রশ্ন, আমরা কি শুধু 4000 প্রশ্নই পড়িয়েছি আপনাকে? এই 4000 প্রশ্নের সঙ্গে প্রত্যেকটি প্রশ্নে গড়ে যদি 2টা করেও প্রশ্ন এক্সট্রা ধরি ব্যাখ্যায়, তাহলে দেখেন তো আরো কতগুলো হচ্ছে। এদিকে 4000 আর ওদিকে আরো 4 4 8000। তার মানে 3 4 12000 প্রশ্ন, মানে কমপক্ষে, এর বেশি হবে, কমপক্ষে প্রায় 12000 প্রশ্ন আপনি সলভ পাচ্ছেন। আমি যদি গড়ে 2টা করেও ধরি এক্সট্রা ব্যাখ্যায়, এর সংখ্যারও বেশি হবে। যদি 2টা করে ধরি তাহলে 12000 প্রশ্ন ধরা হচ্ছে, পড়া হচ্ছে। যদি 3টা করে ধরি তাহলে 16000 প্রশ্ন পড়া হচ্ছে। বিশ্বাস হচ্ছে কি ক্যালকুলেশনটা? বিশ্বাস করতে হবে। তাহলে আপনি জেনুইন প্রশ্ন এখানে পড়েছেন 4000, কিন্তু এর ব্যাখ্যার সঙ্গে আরো প্রায় 12 থেকে 16000 প্রশ্ন সমাধান আপনি পেয়েছেন। এই সবগুলোই এই বইয়ের মধ্যে আছে, মানে ফিজিক্যালি আছে 4000, আর ব্যাখ্যা তো থাকছেই। ব্যাখ্যা কোথায় আছে? এই বইয়ে 116টি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি সরাসরি আবার এই ক্লাসগুলো দেখতে পাবেন। ঠিক আছে? তাহলে 4000 প্রশ্ন পাইলেন, কিউআর কোড পাইলেন, আর কি আছে? আর আছে, শুরুতেই আমরা বই আপনার জন্য একটা শর্ট সাজেশন রেখেছি, যেটা
দেখলে আপনার ওই সাবজেক্ট সম্পর্কে একটা ওভারভিউ তৈরি হবে। আপনি ধারণা পাবেন যে কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে। তাহলে একটা শর্ট সাজেশন হয়ে গেল 4000 থেকে প্রায় 16000 বা 12000, আমি একটু কম করে ধরলাম, প্রায় 12000 সব মিলিয়ে ব্যাখ্যা সহ প্রশ্নের আপনি সমাধান পাচ্ছেন। এখন দেখেন তো, যারা সিনিয়র যারা আছে, চাকরি করছে, তাদের একটু জিজ্ঞেস করেন যে আমি যদি এই 3-4টা সাবজেক্টের মানে প্রায় 12000 প্রশ্ন ভালো করে সলভ করতে পারি, আমার কি চাকরি হবে? তারা কি বলে সেটাই জানেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে আপনি মডেল টেস্টের মতো করে এটাতে প্র্যাকটিস করতে পারবেন, নিজেকে টেস্ট করতে পারবেন যে আপনি কতটুকু আগালেন। সো আমি গুছিয়ে বলি, আমাদের এর বইয়ে আছে শর্ট সাজেশন শুরুতেই, এরপরে আছে 4000 প্রশ্ন, এরপরে ব্যাখ্যা বোঝার জন্য 116টি কিউআর কোড, এরপরে আছে আপনার জন্য এখানেই মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা। অ্যাটলিস্ট এই 4টা ব্যাপার আপনি পাচ্ছেন এই বইটাতে। এইবার বইটা কাদের জন্য সেটাও একটু পরিষ্কার করে দিই। যারা পড়তে 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 কড়া পড়ে গেছে, মানে আর পড়তে ইচ্ছে করে না, তাদের জন্য এই বইটি নয়। যারা অলরেডি 8-10 বছর ধরে চাকরির চেষ্টা করতেছেন, তাদের জন্য এই বইটি নয়। যারা চাকরি করবেন, শুরু করছেন, পড়াশোনা শুরু করছেন, এবং যাদের হাতে খুব বেশি পড়ার সময় নাই, যে আমি ভাই 10 বছর, 8 বছর, 7 বছর, চাকরির বয়স 40 বছর করে বাড়ায় নিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাবো, এটা তাদের জন্য না। যাদের ইচ্ছা যে আমি অল্প দিনের মধ্যেই পড়ে চাকরির জোগাড় করতে হবে, আমাকে 1 বছর 6 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পরেই আমার চাকরির ব্যবস্থা করতে হবে, তাদের জন্য এই বইটা। যারা দ্রুত চাকরি পেতে চান, যারা প্রস্তুতি শুরু করছেন এবং দ্রুত চাকরি পেতে চান, তাদের জন্য এই বইটি। সো অনেক কথাই বললাম, আর কথা বাড়াবো না। এইবার বলি যে বইটি পাবেন কিভাবে, এটা বলেই শেষ করে দিব। বইটি পাওয়ার জন্য আপনি কোনো লাইব্রেরিতে যোগাযোগ করবেন না, কারণ লাইব্রেরিতে আমাদের অন্যান্য বই পেলেও এই বইটি আপনি পাবেন না। এই বইটি পেতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ মজার ওয়েবসাইট থেকে, ইংলিশ মজার অফিস থেকে কালেক্ট করতে হবে। তো ওয়েবসাইট কোথায় পাবেন? আমাদের এই যে 75 দিনের জব জার্নি, এর এই নামে একটা গ্রুপ আছে, যে গ্রুপটির লিংক আমাদের পিন কমেন্টে আজকের ক্লাসেও দেওয়া আছে। ওই গ্রুপে যাবেন। ওই গ্রুপে যাওয়ার পরে দেখবেন যে ওইখানে আপনি প্রি অর্ডার একটা ফর্ম বা লিংক পাবেন। সেখানেও লিংক খুব সুন্দর করে প্রথমে দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করবেন, একটা গুগল ফর্ম আসবে, আপনি প্রয়োজনীয় তথ্যগুলো এখানে লিখে সাবমিট করবেন। প্রি অর্ডার হয়ে গেল, আপনি বই পেয়ে যাবেন। বাসায় বসে থেকে কুরিয়ারের মাধ্যমে বই আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বইটি পাবেন। বইটি পাওয়ার পরে কিভাবে পড়বেন সেটি বইটি হাতে পেলেই বুঝতে পারবেন। তো আর কথা বাড়াবো না, বিদায় নিব এই মুহূর্তে। আমি শাহিন স্যার, আপনাদের সঙ্গে এতদিন ছিলাম। আবারও আশা করি দ্রুতই আরও একটি কোর্সে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের পড়াশোনার যত্ন নেবেন, নিজের পরিবেশের যত্ন নেবেন, আর সর্বোপরি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহর কাছে চাইবেন যেন একটা ভালো চাকরির ব্যবস্থা তিনি আপনাদের সবাইকে করে দেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।